ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও মার্কেটে আমরা দেখেছি লোয়ার লেভেল থেকে একটা মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাংক নিফটিতেও একটা মুভমেন্ট হয়েছে, বাট উপরের লেভেল থেকে একটা ছোটো প্রফিট বুকিংও আমরা দেখেছি। মিড ক্যাপ ইন্ডেক্সে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের লেভেলে রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে, এবং মিড ক্যাপ ইন্ডেক্সের একটা সাডেন ফল আমরা দেখেছি। মোর দ্যান 2% একটা 5 মিনিটের ক্যান্ডেলে একটা ফল হওয়ার পরে মিড ক্যাপ ইন্ডেক্স আবার সেটাকে রিকভারিও দিয়েছে। তো এখান থেকে আগামীকালের ট্রেডিং প্ল্যান কি থাকবে, কিছু স্টক আমি লাস্ট উইক আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, সেই স্টকগুলো একটা মুভমেন্ট হচ্ছে, এবং দুটি ছোট স্টক নিয়ে ছোটো ছোটো দুটো স্টক যেখানে তাদের প্রাইস মোটামুটি 200-300 টাকার মধ্যে, এই ধরনের দুটি স্টক নিয়ে আমি ডিসকাস করবো এই ভিডিওতে। আর বন্ধন ব্যাংকের আজকে একটা কারেকশন, একটা ফল আমরা দেখেছি, এখানে মোর দ্যান 6% ফলও দেখেছিলাম। ক্লোজিং বেসিস যদি দেখি এখানে 5% মতো একটা ফল বন্ধন ব্যাংকে এসছে। তো বন্ধন ব্যাংকে ফল কেন এসছে দেখুন, মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম যে বন্ধন ব্যাংকের যে সিইও, দ্যাট মিনস বন্ধন ব্যাংকের যে ওনার মালিক বলতে পারেন, তার রিজাইনের যে নিউজ সেটা এসছে, এবং সেটা মার্কেট ভালোভাবে নেয়নি। কেননা বন্ধন ব্যাংকের যিনি সিইও তিনি বন্ধন ব্যাংক এক প্রকার তৈরি করেছেন বলা যেতে পারে, একটা ছোট এনজিও থেকে মাইক্রো ফিন্যান্স কোম্পানি, এবং মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে সেখান থেকে একটা ব্যাংক, এবং তার হাত ধরেই এই বন্ধন ব্যাংকের আজকে এই জায়গাতে। জানা যাচ্ছে বয়সজনিত কারণে, যেহেতু তার বয়স হয়েছে, রিটায়ারমেন্ট এজ হয়ে গেছে, তার জন্য তিনি এখানে রিজাইন করছেন, এবং নতুন সিইও খুব তাড়াতাড়ি আসবেন। এই বন্ধন ব্যাংকের বিভিন্ন রেটিং এজেন্সি একটা ডাউন গ্রেড এখান থেকে রেটিং দিয়েছেন, এবং তার বেসিসে একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি। তো এখান থেকে বন্ধন ব্যাংকের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো প্রথমেই দেখে নিই নিফটির ক্ষেত্রে। দেখুন, নিফটি আজকে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে আমি পার্সোনালি কাজ করছি। এখান থেকে আমার ভিউ, মার্কেটে যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে। আজকে মার্কেটে লোয়ার লেভেল থেকে দিকে একটা রিকভারি, এবং লাস্ট দিনের যদি আমরা ক্লোজিং বেসে দেখি, লাস্ট দিনে যেখানে নিফটি যেখানে ক্লোজ হয়েছিল সেখান থেকে আজকে যেখানে ক্লোজ হয়েছে এখানে প্রায় 140 পয়েন্ট পজিটিভে গিয়ে ক্লোজ হয়েছে। তো নিফটি এখান থেকে পজিটিভ সাইডে গিয়ে মুভমেন্ট হয়েছে, ব্যাংক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, 152 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজ হয়েছে। তো এখান থেকে আগামী দিনের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন, অল টাইম হায়ার কাছে মার্কেট আছে, অল টাইম হায়ার কাছে আমাকে সাপোর্ট খুঁজতে হবে, যে মার্কেটে কোথায় সাপোর্ট আছে। কারণ যখনই মার্কেট ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করেছে, ব্রেক করার পরে মার্কেট এখানে আজকে ভোলাটাইল মার্কেট ছিল। যদি আমরা 5 মিনিট বা 15 মিনিট চার্ট গিয়ে দেখি, দেখুন 5 মিনিটের চার্ট যদি দেখি, মার্কেট কিন্তু একদিকে মুভমেন্ট হয়নি। আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিতে যে মুভমেন্ট আমরা লাস্ট দিন দেখেছিলাম সেরকম মুভমেন্ট আমরা নিফটিতে দেখতে পারি, কারণ লাস্ট দিন এখানে আইটি ইন্ডেক্স বা আইটি স্টকগুলো কোনো পারফর্ম আমরা দেখিনি। যদি আইটি ইন্ডেক্সে ভালো পারফর্ম হয় বা আইটি স্টকের যদি ভালো পারফরমেন্স আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু একটা মুভমেন্ট আমরা নিফটিতেও দেখতে পারি। তো নিফটিতে দেখুন জাস্ট একটা সাপোর্ট ছিল আইটি কিন্তু বিশাল পজিটিভ সাইডে মুভমেন্ট আজকে হয়নি, জাস্ট একটা সাপোর্ট আমরা বলতে পারি যে আইটিতে একটা সাপোর্ট ছিল। তো আইটি ইন্ডেক্সের লাস্টের দিকে কিন্তু একটা ফল এসছে, দেখুন আইটি ইন্ডেক্সের লাস্টের দিকে ফল এসছে, জাস্ট একটা সাপোর্ট ছিল, এবং এখানে প্রথম দিকে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টে মার্কেট আমাদের নিফটি এখানে ধরে রেখেছিল, এবং নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছিল। এবং আইটি ইন্ডেক্সের একটা স্টক যদি আমরা দেখি, সেটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, নকরি, দ্যাট মিনস ইনফো এজ যে কোম্পানিটা, সেই কোম্পানিতে কিন্তু একটা ভালো মুভমেন্ট হয়েছে, আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং এখানে যদি আমরা আজকে আইটির যে হেভিওয়েটের যেসব স্টক আছে, যদি আমরা ইনফোসিস দেখি, ইনফোসিস উপরের লেভেল থেকে সাস্টেন করতে পারেনি, উপরের লেভেল থেকে কারেকশান এসেছে। টিসিএসকে যদি দেখি, টিসিএস কিন্তু একটা টাইমে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছিল, বাট লাস্টের দিকে সেকেন্ড হাফে টিসিএসের এখানে একটা কারেকশান, একদম শার্প ফল এসছে টিসিএসের ক্ষেত্রে, যার ফলে যদি টিসিএস এখানে হোল্ড করতো সেক্ষেত্রে নিফটি কিন্তু আরও উপরের দিকে একটা পজিটিভ মুভমেন্ট দেখাতে পারতো। দেখুন উইপ্রো উপরের লেভেল থেকে ওপেন হলে উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, উইপ্রো নিচের দিকে মুভমেন্ট হয়েছে, সাস্টেন করতে পারেনি উপরের দিকে। তো আইটি স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট যদি হতো আজকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিফটিতে আরও পজিটিভ মুভমেন্ট দেখতে পারতাম। যদি আমরা এখান থেকে আজকে নিফটির যে মুভমেন্ট হয়েছে তার পেছনের কারণ খুঁজি, সবথেকে বেশি যে কন্ট্রিবিউশন যারা, যেটা হচ্ছে রিলায়েন্স। এবং রিলায়েন্সের একদম পজিটিভ সাইডে খারাপ মুভমেন্ট হয়েছে, এবং তারপর রিলায়েন্স এখানে একটা রেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বড় কোনো ফল হয়নি। তো নিফটির এই যে মুভমেন্ট, তার জন্য কন্ট্রিবিউশন সবথেকে বেশি যদি থাকে সেটা হচ্ছে রিলায়েন্সের, এবং সঙ্গে এখানে ব্যাঙ্কিং সেক্টর একটা সাপোর্ট ছিল। ব্যাঙ্কিং সেক্টর যদি আমরা দেখি, এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের আজকে ফ্ল্যাট ছিল, কোনো মুভমেন্ট হয়নি। যদি আমরা এখান থেকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক দেখি, ফ্ল্যাট ছিল, কোনো মুভমেন্ট হয়নি। আইসিআইসিআই ব্যাঙ্ক ফ্ল্যাট ছিল, কোনো মুভমেন্ট হয়নি। তো এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের, গতকাল আমি শেয়ার করেছিলাম যে অ্যাক্সিস ব্যাঙ্কের কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে এখানে দেখাতে পারে। দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু আজকে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। তো
দেখুন আমি বলেছিলাম এরকম কোনো ব্যাপার নয়, আমি জাস্ট এখানে অ্যানালিসিস শেয়ার করি যে এরকমটি আমি দেখছি, এরকমটি আমার ভিউ, এরকমটি হতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো থাকে না, জাস্ট এডুকেশনাল পারপাস এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ইন্দাসিন ব্যাংক, এই ব্যাংকটার ক্ষেত্রেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। তো লাস্ট দিন আমরা দেখেছিলাম কি এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মুভমেন্ট হয়েছিল। আজকে আমরা কি দেখলাম, অ্যাক্সিস ব্যাংক, ইন্দাসিন ব্যাংকের, সবগুলো ব্যাংকের যদি ঠিকঠাকভাবে পারফর্ম করে তাহলে ব্যাংক নিফটি খুব ভালো মুভমেন্ট হয়। আদারওয়াইজ এরকম কিন্তু একটা ভোলাটাইল মার্কেট। এবং যদি আমরা দেখি এখানে ব্যাংক নিফটি 11টা সাড়ে 11টার পর থেকে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল, ফার্স্ট হাফে যে মুভমেন্ট হয়েছে তারপরে মুভমেন্ট হয়নি। তো এখান থেকে ব্যাংক নিফটির আগামী দিনে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সেটা আমি ভিডিওতে ডিসকাস করবো। আর ব্যাংক নিফটি 1 ডে চার্টে উপরের লেভেলে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, যেরকম আমরা বলতে পারি এই ধরনের ডোজি ক্যান্ডেল তৈরি হলে কিন্তু একটা রিভার্সাল অনেকে বলে থাকেন, বাট এখানে কিন্তু রিভার্সালের এরকম কোনো সাইন এখনও পর্যন্ত নেই। কারণ লাস্ট টাইম আমরা দেখেছিলাম একদম রেজিস্ট্যান্স লেভেলে ব্যাংক নিফটি এরকম রিভার্সাল সাইন, এরকম একটা ডোজি ক্যান্ডেল কিন্তু এখানেও তৈরি হয়েছিল, এখানেও তৈরি হয়েছে। আর লাস্ট আমরা দেখুন এখান থেকে যখন রিভার্সাল এসেছিলো ব্যাংক নিফটিতে ডোজি ক্যান্ডেল, এখানে দেখুন যখন রিভার্সাল এসেছিলো ব্যাংক নিফটিতে ডোজি ক্যান্ডেল, এই দেখুন এখান থেকে এরকম একটা ডোজি ক্যান্ডেল কিন্তু এখানেও তৈরি হয়েছিল, বাট এই লেভেলকে ব্রেক করে উপরে গেছিলো। তো ইম্পর্টেন্ট তখনই হবে এই ডোজি ক্যান্ডেল যখন এই ডোজি ক্যান্ডেলের লোকে মার্কেট ব্রেক করে নিচে ক্লোজ দেবে। তো এখন কিন্তু সিচুয়েশান আলাদা, প্রত্যেকটা সিচুয়েশানে আপনাকে ভাবতে হবে। শুধু যদি এই ক্যান্ডেলস্টিক দেখে কোনো ট্রেড প্ল্যান করা হয় তাহলে হবে না, মেবি এখান থেকে ফল হতে পারে, কিন্তু তার জন্য আমাকে সাইন দেখাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে এখন আমাদের ইন্টারডে বেসিসে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে এখানে 48,350 থেকে 400, এই লেভেল যদি ব্রেক করে দ্যাট মিনস আজকের যে লোকে ব্রেক করলে এখানে ছোটোখাটো মুভমেন্ট দেখতে পারো, বাট মাথায় থাকবে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা সেটা হচ্ছে সাপোর্ট লেভেল যেটা সেটা হচ্ছে 48,000। কারণ 48,000 এখানে ব্যাংক নিফটির ব্রেকআউট লেভেল, যখনই ব্যাংক নিফটি মানে লাস্ট টাইম যেখানে হাই বানিয়েছিল তার ব্রেকআউট লেভেল। তো এই ব্রেকআউট লেভেল যদি কাছে যদি আসে সেক্ষেত্রে সেটাও একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং উপরের দিকে দেখুন এই সময় কিন্তু অল টাইম হায়ার কাছে রয়েছে, গতকালের যদি ক্লোজিং দেখি সেটাও অল টাইম হায়ার কাছে ছিল, আজকেও তো একদম অল টাইম হায়ার কাছে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে ব্যাংক নিফটি উপরের দিকে 48,750 উপরে যদি সাস্টেন করে 650 থেকে 700, তাহলে ব্যাংক নিফটি উপরের দিকে আমরা একটা মুভমেন্ট দেখবো, যেখানে ব্যাংক নিফটি উপরের দিকে 48,900 থেকে 49,000 লেভেল পর্যন্ত ইন্টারে বেসিসে দেখাতে পারে। উইক তখনই হবে যদি 48,350 400 নিচে 350 থেকে 400 এই লেভেলের নিচে যদি এখানে ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাংক নিফটি উইক হবে। দেখুন ইন্টারের চার্ট যদি আমরা দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটি আজকের যে লো সেটা হচ্ছে 48,400, 48,400 নিচে ব্যাংক নিফটি উইক হবে আগামীকাল। আদারওয়াইজ দেখুন ব্যাংক নিফটিতে এই যে ক্যান্ডেলটা, এই যে 5 মিনিটের যে এই ক্যান্ডেলটা কিন্তু ছোটোখাটো ক্যান্ডেল নয়, এখানে একটা বড় প্লেয়ারের সেলিং আছে। যদি এই লেভেলকে ব্রেক করে ব্যাংক নিফটি উপরে, এই সেলিংটা যদি অ্যাবজর্ব করতে পারে দেন আমরা উপরের দিকে মুভমেন্ট আগামী দিনে দেখতে পারি। এই সেলিং এই লেভেলের নিচে দেখুন এটা আজকের ডে লোয়ের কাছাকাছি, এই লো যদি ট্রেড করতে স্টার্ট করে সিম্পল এই ক্যান্ডেলটাকে আপনি মার্ক করে রাখতে পারেন অ্যানালিসিসের জন্য, আপনার নিজের অ্যানালিসিসে হেল্প হবে। এর লেভেলের নিচে ব্যাংক নিফটি উইক হবে এবং ছোটোখাটো কোয়ান্টিটিতে সেলিং প্ল্যান করে দেবে নিচের দিকে 48,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাংক নিফটির ক্ষেত্রে 48,200 থেকে 48,000 পুরো সাপোর্ট জোন থাকবে এখানে। এই লেভেল ব্রেক করলে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা তখন রিভার্সাল হিসেবে ব্যাংকতে সেলিং প্ল্যান করে কাজ করতে পারি। উপরের দিকে মুভমেন্ট হলে ব্যাংক নিফটি এই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 48,700 লেভেল ব্রেক করলে উপরের দিকে 48,950 900 49,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। তো যেমনটি প্রাইজেশন তৈরি হবে ইন্টারে বেসিসে সেভাবেই আমরা এখানে কাজ করব, আমি সেভাবেই এখানে প্ল্যান করব। বাট ইন্টারে প্ল্যান করার আগেও একটা অ্যানালিসিস খুবই দরকার যে কীভাবে আমি ইন্টারে প্ল্যান করব, আমার প্ল্যান কী থাকবে, কোন লেভেলের উপরে গিয়ে আমি কাজ করব বাইং সাইডে, কোন লেভেলের নিচে আমি সেলিং সাইডে কাজ করব, এটা খুবই জরুরি। ট্রেডিং প্ল্যান খুবই জরুরি যখন আপনি ট্রেড করছেন। যদি আমি এখানে নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটির চার্ট কিন্তু ইন্টারেস্টিং চার্ট। নিফটি উপরের দিকে আজকে একটা মুভমেন্ট দেখিয়েছে এবং উপরের লেভেলে গিয়ে নিফটিতে ওই সেম টাইমে দেখুন নিফটিতেও একটা কারেকশান এসছে, যেখানে যদি উপরের লেভেল থেকে দেখি উপরের লেভেল থেকে নিফটিতে ওই 5 মিনিটের ক্যান্ডেলে 54 পয়েন্টের ফল হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার। তো আরও যদি আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্সের এই টাইমে এখানে 2%-এর বেশি, মোর দ্যান 2% ফল ওই সার্টেন 5 মিনিটের মধ্যে দেখিয়েছে। আমি একটু পরে আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন এখানে নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 22,650 থেকে 22,600, এই লেভেলের নিচে হলে উইক থাকবে। সেক্ষেত্রে নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যে লেভেলের থেকে নিফটি ব্রেকআউট হয়েছিল যদি আমরা দেখি এখানে সেটা হচ্ছে 22,500 থেকে 550 যে লেভেল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এবং
আজকের যে লো সেই লোয়ের নিচে এটা, যদি এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তবে নিফটি উইক হবে। আদারওয়াইজ নিচে যদি ছোটোখাটো মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, এবং একদিনের ক্যান্ডেল যদি এরকম নিচে ক্লোজ হয় 22,500-এর নিচে সাস্টেন করে সেক্ষেত্রে আগামী দিনে ট্রেডিংয়ের জন্য ভাবা যেতে পারে। আদারওয়াইজ যদি এখান থেকে ফ্ল্যাট টু অল্প গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, মানে ফ্ল্যাট মানে কি এখানে 20-30 পয়েন্ট পজিটিভ বা 20-30 পয়েন্ট নেগেটিভ ওপেন হলে আমি ওয়েট করবো। নিচের দিকে যদি এখানে 22,600 লেভেলকে ব্রেক করে নিচের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যেতে পারে। 22,600, 625 এইসব লেভেলের নিচে যদি সেক্ষেত্রে করা যেতে পারে। উপরের দিকে দেখুন এই লেভেলকে ব্রেক করতে হবে, 22,700 এই লেভেলের উপরে সাস্টেন করতে হবে। ফাইনালি 720, 725 উপর সাস্টেন করলে এখানে 22,800, 22,850, 900 দেন ফার্দার উপরের দিকে নতুন মুভমেন্ট দেখাতে পারে। দেখুন এখান থেকে যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স যারা ডেরিভেটিভসে ভিডিও দেখেন, যারা অ্যানালিসিস করেন তারা জানবেন যে এই লেভেলে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে আমি আপনাদের সঙ্গে লাস্ট 2-3 ধরে শেয়ার করছি রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল পার করতে গেলে একটুখানি কষ্ট তো এর হবেই, ঠিক আছে। যদি লেভেলকে পার করে 11,000-এর উপরে গিয়ে তবে আবার আমি এখানে অ্যাগ্রেসিভ বুলিশ সাইডে বাইং সাইডে ট্রেড প্ল্যান করব। আদারওয়াইজ যদি এই লেভেলের কাছে 2-4 দিন সময়ও কাটায়, টাইম স্পেন্ড করে, দ্যাট ইজ গুড। বাট আজকের সিচুয়েশান যদি আমরা দেখি, এখানে 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, 5 মিনিটের ক্যান্ডেলে একটা মিড ক্যাপ ইন্ডেক্সের নিচের দিকে মুভমেন্ট হয়েছে, যেখানে এই ক্যান্ডেলটাকে যদি আমি দেখি, এই ক্যান্ডেলের উপর থেকে যদি নিচে পর্যন্ত দেখি, এটা মোর দ্যান 2%, এবং সেটা মোটামুটি রিকভারি করেছে, বাট ফুল রিকভারি করতে পারেনি। তো আগামীকালের জন্য মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রেও এই একই লেভেল থাকবে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উপরে ট্রেড করলে তবেই ঠিক আছে। এই ক্যান্ডেলের মধ্যে ট্রেড করলে রেঞ্জের মধ্যে কোনো ট্রেড সেট আপ নেই, এবং ফাইনালি এই ক্যান্ডেলের উপরে ব্রেক করলেও যে হাই ছিল মিড ক্যাপ ইন্ডেক্স, দ্যাট মিনস দেখুন যেখান থেকে রিজেকশন এসছে মিড ক্যাপ ইন্ডেক্সের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 10,970, অলমোস্ট 11,000-এর কাছাকাছি। তো এই লেভেলের উপরেই কিন্তু প্ল্যান করা যেতে পারে, এবং 11,000 উপরে সাস্টেন করলে সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্সের সেট আপ আসবে, ট্রেড প্ল্যান করা যাবে। আর এই মুহূর্তে মিড ক্যাপ ইন্ডেক্সে বড় ট্রেড প্ল্যান কিছু নেই। স্টকের ক্ষেত্রে যদি দেখি, দেখুন লাস্ট উইকে বেশ কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কীভাবে ট্রেড প্ল্যান করছি, কীভাবে স্টকগুলোর মুভমেন্ট হতে পারে, অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লার্নিং পারপাস। এই স্টকগুলোতে যদি আমরা দেখি তার মধ্যে নকরিতে একটা ভালো মুভমেন্ট, দেখুন 3-4 দিনের কনসোলিডেশন এখানে হয়েছে, 4-5 দিনের, ঠিক আছে। লাস্ট উইকে আমি এটা শেয়ার করেছিলাম, এখান থেকে একদিনে 10%-এর মুভমেন্ট। তো পজিশনাল বেসিসে সব স্টক গুড। গতকাল বা পরশু দিন আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে কিছু স্টক, যেমন তার মধ্যে একটা গুজরাট গ্যাসে একটা ভালো পজিটিভ সাইড, এখানে রেঞ্জ বানানোর পরে রেঞ্জ ব্রেক করলে এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে, সেখানে একটা মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়েছে। এর সঙ্গে সঙ্গে যদি আমরা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে দেখি, দেখুন এখানেও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং আজকে একটা ফলো থ্রু হয়েছে। এবং যদি গোদরেজ প্রপার্টি দেখি, দেখুন ইন্টারডে বেসিসে গোদরেজ প্রপার্টিতে 6%-এর মুভমেন্ট দিয়েছে যখনই লেভেল ব্রেক করেছে, এখানে যখন ব্রেকআউট লেভেল। যদি 5 মিনিটের চার্ট দেখি, দেখুন ইন্টারডে বেসিসে এখান থেকে মর্নিং ওপেন হওয়ার পরে গ্যাপ আপ তো অল্প ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মর্নিংয়ে কিন্তু এখানে একটা মুভমেন্ট দিয়েছে, যেখানে মোর দ্যান 6%-এর মুভমেন্ট হয়েছে, 6.80, মোর দ্যান 6%। তারপরে এখানে ফলো। তো আপনাকে ইন্টারডে বেসিসে কাজ করতে গেলে আপনাকে স্টকে সঠিক সময় এন্ট্রি এক্সিট তো করা খুবই জরুরি, ঠিক আছে। দুটি স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো, তার মধ্যে একটা হচ্ছে বন্ধন ব্যাংক, যেহেতু বন্ধন ব্যাংকের নিউজ এসছে, ঠিক আছে, এবং এখানে যে সিইও মিস্টার ঘোষ তিনি রিজাইন দিচ্ছেন। তো তার বয়সজনিত কারণে, যেহেতু তিনি রিটায়ারমেন্ট এজে চলে এসেছেন সেটাই দেখাচ্ছেন, তার ফলে বিভিন্ন রেটিং এজেন্সি থেকে একটা ডাউনগ্রেড এসছে, এবং সেখানে বন্ধন ব্যাংক ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওপেনিংয়ের পরেই কিন্তু ফার্স্ট যে ক্যান্ডেলটা এখানে বানিয়েছিল সেই ক্যান্ডেলের লো হচ্ছে 179। তো বন্ধন ব্যাংকের ক্ষেত্রে আমি কীভাবে ভাবছি, আমি কীভাবে বন্ধন ব্যাংকে দেখছি, দেখুন আজকের যে লো বন্ধন ব্যাংক এখানে তৈরি করেছে, প্যানিক লো, এই প্যানিক লো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 179। এই 179-এর নিচে যদি ক্লোজ দেয়, দেখুন এখানে নিচে আসতে পারে, এখান থেকে 177 আসতে পারে, 175 আসতে পারে, বাট 175-এর নিচে যদি ক্লোজ দেয় দ্যাট মিনস বন্ধন ব্যাংক উইক, ঠিক আছে। আর বন্ধন ব্যাংকের যে নিউজটা এসছে, এই নিউজের বেসিসে যা মুভমেন্ট হওয়ার হয়ে গেছে, এখান থেকে রেঞ্জ বানাবে, এখানে কনসোলিডেশন করবে, দেন ফার্দার এখান থেকে আগামী দিনে যদি মুভমেন্ট দেখাবে, নাহলে এই লেভেলের নিচে উইক হবে। তো 6% মুভমেন্ট এখানে হয়েছে আজকে, এবং একটা টাইমে 7%, 8% মুভমেন্টও হয়েছিল নিচের দিকে। তো বন্ধন ব্যাংক যতক্ষণ না পর্যন্ত 175 লেভেলকে ব্রেক না করছে ফার্দার নতুন করে উইক হবে না, এবং আজকের লোকে মার্ক করে আপনি দেখতে পারেন, আপনি নিজের ওয়াচ লিস্টে রাখতে পারেন স্টকটিকে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিছু নয়। আরেকটা ইম্পর্টেন্ট স্টক, সেটা হচ্ছে আজকে যে স্টকটার খুব ভালো মুভমেন্ট হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিজ
আজকে যে মুভমেন্ট হয়েছে এখান থেকে প্রায় 17% মুভমেন্ট হয়েছে, 17% একটা একদিনের মধ্যে। এই স্টকে কিভাবে প্ল্যান করা যেতে পারে দেখুন, এখান থেকে ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম। যদি আপনি ভলিউম দেখেন এখানে দেখবেন ভলিউমও বেড়েছে। তো এই স্টকটিতে নজর থাকবে, যদি এখান থেকে নিচে আসে, নিচে এলে যেখান থেকে ব্রেকআউট হয়েছিল 350 সাপোর্ট লেভেল থাকবে, ঠিক আছে। এখান থেকে ধরুন 1-2 দিন এখানে পারফর্ম নাও করতে পারে, আবার যদি কোনো সিচুয়েশান হয় এরকম, আবার এরকম হতে পারে এখান থেকে ফলো থ্রু হতে পারে। বাট ফলো থ্রু হলে এখানে রিস্ক রেশিও ফেভারেবল নেই। যদি আগে থেকে কারোর পজিশান থাকে সেক্ষেত্রে সে ভালো আছে, বাট নতুন করে এন্ট্রি করার জন্য তখনই এন্ট্রি করা যাবে এখানে যদি রেঞ্জ বানায় বা এখানে নিচে আসে, তাহলে এন্ট্রি করা যেতে পারে। নিচে এসে ফার্দার যদি এখানে রিভার্সাল দেখায়, এই লেভেল সাপোর্ট লেভেল থাকবে 350। মানে এখান থেকে যদি দেখি এখান থেকে এখনও প্রায় 25 পয়েন্ট নিচে, 27 পয়েন্ট নিচে। আদারওয়াইজ এই স্টকে নতুন করে এন্ট্রি করার রিস্ক রেওয়ার্ড এখানে ফেভারেবল নয়। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনাদের সাপোর্ট পাচ্ছি, আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাচ্ছি, তো আরও বেশি খুশি করে লাইক শেয়ার কমেন্ট করুন। সেক্ষেত্রে আগামী দিনে এগুলো আমার ভিডিও বানাতে হেল্প করে। আগামী দিনে আরও অনেক লার্নিং ভিডিও, স্টক নিয়ে অ্যানালিসিস ভিডিও আসতে থাকবে। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।